সব সময় যদি খাবার দিয়ে রাখেন মুরগিকে, মুরগি ফ্যাট জমে যাবে, তখন তার ডিমের প্রোডাকশন কমে যাবে মুরগিকে। বন্ধুরা, আজকে আমি চলে আসছি মুকলেশ ভাইয়ের খামারে। মুকলেশ ভাইয়ের খামারটা আগে ছিল নিচে, এখন ছাদে নিয়ে আসছে। তো ছাদে একটা নতুন ঘর করছে, এই ঘর বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, মুকলেশ ভাইয়ের খামার সম্পর্কে কথা বলবো, মুরগিগুলা কিরকম আছে, এই ঘরটা কতটুকু জায়গা নিয়ে গঠিত হয়েছে, এই ঘরটার ভিতরে কি কি সুবিধা আছে এবং এই ঘরটার মধ্যে কতগুলা মুরগি ধরবে, এগুলা টোটাল একটা হিসাব দিব। এবং এই ঘরটা কত স্কোয়ার ফিট ঘরটা, এগুলা আপনাদেরকে টোটাল একটা আমরা হিসাব দিব। আসুন ভাই, চলেন ভাই। এই যে ভাই আমার খামার। খামার দি ভাই একবারে নতুন করে লাইছে? হ্যাঁ ভাই, এটা এক সপ্তাহ হয়েছে বানাইছি। এক সপ্তাহ হয়েছে? আচ্ছা, তাহলে আপনারা জানেন আমার সাথে আছে মুকলেশ ভাই, আমার অনেক পুরানো একটা খামারি, ভিডিও আছে আরো দুইটা। মুকলেশ ভাইয়ের ঘরটা আগে ছিল নিচে, ওটা আপনার বায়োসিকিউরিটি ঠিক ছিল না, যে কারণে আমি বলছিলাম যে ঘরটা ছাদে নিয়ে আসছেন। উনিও বলছিল যে ঘরটা একটা সময় ছাদে নিয়ে যাব। তো ছাদে একটা নতুন ঘর করছে, এই ঘরের টোটাল একটা অনেকের আপনারা বলেন যে একটা ভাই একটা ঘরের টোটাল একটা হিসাব দেন, তো এই ঘরের হিসাব দিব এবং প্যারেন্টস গুলা কেমন আছে, প্যারেন্টস থেকে বাচ্চা বেরোচ্ছে এগুলা দেখাবো। তো এই জন্য ঘরটা নিয়ে আসছে যাতে নিচে বায়োসিকিউরিটি নাই, প্লাস ওই নিচে আপনার অনেক কুকুর বিড়াল এগুলা আসে, মুরগি অনেক ভাই, মুরগি অনেক ইয়ে করতো না, চিল্লাচিল্লি পাল্লাপাল্লি করতো, মুরগি এসে ডিস্টার্ব করতো, পাশে মুরগি কুকুর বিড়াল এগুলো এসে ডিস্টার্ব করতো, যে কারণে উনি দ্রুত এই ঘরটা তুলছে। তো এই ঘরটা আপনাদেরকে দেখাই, ঘরের ভিতরে যাই, ঘরের বাইরে আপনাদেরকে দেখাবো। আসেন ভাই। মুকলেশ ভাই, ভাই আলহামদুলিল্লাহ ঘর তো খুব সুন্দর হয়েছে ভাই। জি ভাই, মাশাআল্লাহ ঘর খুব সুন্দর হয়েছে। কি অবস্থা, আপনার মুরগি কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। খুব ভালো আছে? ডিম পারছে দেখা যায়, এই যে ভালো ডিম কেমন পাইতেছেন? 15টা মুরগি তো এবারে 9টা 8টা 9টা 15টা 8টা 9টা 8টা 9টা পাইতেছেন 15টা মুরগি থেকে, মানে এভারেজ 8 9টা 8টা 9টা প্রতিদিন পাচ্ছেন, ভালো। 8টা 9টা পাইলে তো মানে সাথে 50% পাচ্ছেন, 50% বেশি, 50% পাচ্ছেন, 50% পাবেন, কারণ খাঁচায় মুরগি পালন করলে 50% পাবেন। আর মুরগি তো সুস্থ আছে না? সুস্থ, একটু সালমোনেলার প্রবলেম, সালমোনেলার প্রবলেম, এইগুলা আপনার ঠিক হয়ে যাবে সালমোনেলা ইয়া দিলে। এই যে দেখেন মুরগিগুলা মানে সালমোনেলার প্রবলেম, দেখেন মলগুলা কিরকম পানি পানি হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনারা অনেক খামারে আমি যাই, গেলে পরে দেখি যে সালমোনেলা প্রবলেম হয়, ওরা ডোজ দিচ্ছে তারপরে সালমোনেলা প্রবলেমটা যায় না। এটা আমি পাইছি, অনেকেরা মুরগিকে অতিরিক্ত পানি খাওয়ায়, অতিরিক্ত পানি খাওয়া যাবে না, এটা একটা সঠিক একটা নিয়ম আছে পানি খাওয়ার। দেখা যাচ্ছে যে আপনি সকালে পানি দিলেন, 2-3 ঘন্টার ভিতরে যেই পানিটুকু আপনার মানে 3-4 ঘন্টার ভিতরে যেটুকু পানি খাবে অতটুকুই আপনি পানি দিবেন, ওই পরিমাণে, মানে পানি কমে আনবেন, যাতে দ্বিতীয়বার পানি দিতে গেলে যাতে এই পাত্রের মধ্যে পানি না থাকে, বুঝতে পারছেন? পানি যাতে না থাকে, নতুন পানি যখন দিবেন পুরান পানি যাতে সে খেয়ে ফেলতে পারে, সেই অনুযায়ী আপনি পানি দিতে হবে। অনেকের পানি সারাদিনের জন্য দিত, মুরগি খায়া আপনার ফুদা পানি খা আর পাতলা পায়খানা করে, তো এটা তো কোনো নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে আপনার পানি প্রযুক্ত পরিমাণ যতটুকু প্রয়োজন অতটুকু, যেহেতু এটা দেশি মুরগি 10 ভাগ খাবার খায়, 2.5 গুণ, মানে 2.5 গুণ পানি বেশি খাবে, 2.5 গুণ বেশি খাবে, 10 ভাগ খাবার খাইলে 2.5 গুণ, এটা আপনি এখন হিসাব করে বাই করে ওই অনুযায়ী আপনি পানি দিবেন মুরগিকে। তো এই এত পানি দিবেন, আবার সালমোনেলা ডোজ যদি চালান তাহলে তো মুরগি পানি বেশি খাবে, সালমোনেলা প্রবলেমটা যাবে না, বুঝতে পারছেন? অনেকেরা এই খামারিরা এই ভুলটা করে। আমি পানি আসলে বেশি খাই, হ্যাঁ পানি আপনি 6 লিটার পানি দেই, 6 লিটার পানি না, পানি বেশি খাবে না, আপনি পানি ওর পরিবর্তন দিতে হবে। আপনি যদি ওরে বেশি পানি খাওয়ান তো অবশ্যই, আমার কাছে অনেক মানুষে ফোন দেয় যে ভাই সালমোনেলা মাইকোপ্লাজমার ডোজ দেয় তারপরে মুরগি এরকম মল করে। আমার খামারে তো এরকম প্রবলেম কোনো সময় হচ্ছে না, প্রাথমিক অবস্থায় হচ্ছিল, যখন আমি কাজ করে আমি বের করছি যে কি জন্য মানে এই হয়, পরে দেখলাম যে ওদেরকে যখন বেশি পানি দেওয়া হয় তখন আপনার এই প্রবলেমটা হয়। আচ্ছা, এটা গেল। ছাদে মুরগি তুলছে, এখন বলতেছে যে কৃত্রিম প্রজনন করবে ভাইয়া, এখন কৃত্রিম প্রজনন। আরেকদিন আসছিলাম, আইসা
আমি দেখা গেছি এখন ভাই কি মানে করতে পারতেছেন? পারতেছে খুব ভালোভাবে। খুব ভালোভাবে হচ্ছে, মানে মুরগির পুশ করতেছেন? মুরগি না প্রত্যেকটাই দেয়, কিছু কিছু মুরগি আছে মানে অটোমেটিক নিচ থেকেই হ্যাঁ দ্রুত হয়, আর কিছু একটু সময় লাগে কিন্তু হয়। হয়, আরো হবে সামনে। নতুন ওগুলো শুরু করছেন, 1 সপ্তাহ হয়েছে তাই না? 1 সপ্তাহ না 3 দিন করছি। 3 দিন করছেন, 3 দিন ধরে। কিন্তু আমি দেখেছিলাম 1 সপ্তাহ আগে আমরা কিন্তু। বুঝাই দিছিলাম। আচ্ছা, উনি আগে কিন্তু ন্যাচারাল মিট করাই তো নিচে, এখন যেহেতু ছাদের উপরে নিয়ে আসছে বলতেছে কৃত্রিম প্রজনন করো, ন্যাচারাল মিট করে উনি পায় নাই। আমি ভিডিওতে যেগুলা বলি মানে সব সামনাসামনি, কোনো কিছু আড়ালে আমি কোনো কিছু বলি না। উনি আগে ন্যাচারাল মিট করতো, 40-45% 20 ডিম পাইতো। তো আমাকে বলতেছে ভাই 40-45% 20 ডিম পাচ্ছি, তো এটা দিয়ে আমার চলে না। তো আমি বললাম তাহলে কৃত্রিম প্রজননে আসেন। তো ভাই উপরে মানে সেটআপটা দিছে, তো এখন কৃত্রিম প্রজনন করতেছে। আমি আরো উনাকে আরো বেটার ভাবে আমি শিখাবো কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজনন দেশি মুরগির ক্ষেত্রে, অন্য অন্য ব্রিডারের ক্ষেত্রে কৃত্রিম প্রজনন কিন্তু অনেক সহজ হয়, কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে কৃত্রিম প্রজননটা অনেকটা কঠিন। কারণ দেশিটা সিমেন্স এত সহজে দিতে চায় না, ওকে অনেক কিছু খাওয়ানো লাগে, তারপরে অনেক কেয়ার করুন লাগে এদেরকে, এবং এক্সট্রা মুরগ লাগে। মানে যদি আপনার 5টা মুরগির জন্য যদি 2টা মুরগি হয় তাহলে হবে না, হয়তো 5টা মুরগির জন্য 3টা বা 4টা মুরগ থাকতে হয়, মানে এক্সট্রা মানে বেশি মুরগ রাখতে হবে আর কি। তাহলে কৃত্রিম প্রজননটা করা সহজ হবে, ওর সিমেন্সটা কালেক্ট হবে বেশি, মুরগিকে দিতে পারবে। তো যে কারণে আর সিমেন্স কালেক্ট করাটা অনেকটা কঠিন একটা ব্যাপার। কঠিন না ভাই? খুব ঝামেলা, খুব ঝামেলা। কিন্তু রক্ত এসে পড়ে এই মুরগিটার, মানে ডাইরেক্ট রক্ত ছাড়ে। রক্ত আসে পড়ে। এটা ঠিক হয়ে যাবে আপনি যখন হাতের ব্যালেন্স ঠিক করে ফেলবেন। হাতের ব্যালেন্সটা যখন ঠিক হয়ে যাবে তখন ভাই ঠিক হয়ে যাবে। আমার 9 মাস লাগছে কৃত্রিম প্রজনন ভাই, অনেকেরা 2 মাস 3 মাসে কৃত্রিম প্রজনন শিক্ষা লাইতেছে, সব শিক্ষা করে বাদ দেলাইতেছে। কিন্তু আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমার মনে করেন যে এই 9 মাস লাগছে কৃত্রিম প্রজনন। এগুলো অনেকগুলো নিয়ম আছে, খালি কৃত্রিম প্রজনন করলে হবে না। আপনি যে সিমেন্সটা বের করবেন এটা একটা মানে সঠিক সময়ে মুরগিকে দিতে হবে, বের করার পরে একটা সঠিক একটা মানে সময় আছে, এই সময়ের ভিতরে দেওয়া লাগবে। আরো অনেকগুলা ধাপ আছে, এগুলা ধীরে ধীরে আপনাকে বলবো না, ঠিক আছে? এই সব বাঁশ দিয়ে ঘর করছেন না? মানে খুঁটিগুলা সব বাঁশে। আচ্ছা, অনেক আমার যে সাবস্ক্রাইবার অনেক আছে, আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের গুলা বলতেছে যে ভাই ঘরের ভিতরে সুন্দর করে দিয়েন, কিরকম ঘর করলে কতটুকু খরচ হবে। তো আমি ঘরের হিসাব নিব এই ভাইয়ের কাছ থেকে। আচ্ছা মুখলেস ভাই, এই যে ঘরটা বানাইছেন, হ্যাঁ, কত বাই কত ফিট? এটা 14x14। 14x14, মানে দৈর্ঘ্য 14, প্রস্থ 14। আচ্ছা, 14x14। আর সব বাঁশ দিয়ে, আপনারা দেখেন সব বাঁশ দিয়ে কিন্তু ঘরটা করছে। এই যে সব কিন্তু বাঁশ, খালি এই যে 2 সাইডে মারুল। হ্যাঁ, মারুল গুলা হইছে গিয়া মানে 5টা মারুলের ভিতরে 3টা মারুল কাটেন আর 2টা বাঁশে। হ্যাঁ, এই যে হ্যাঁ ঠিক আছে, মানে 2 সাইডে 2টা মারুল আর 3টা মারুল আর 2 সাইডে 2টা বাঁশ, আর বাকি সাইডে আমাদের এগুলা খাপ দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এখন আপনার খরচটা কিরকম গেছে ভাই? মানে এই 14x14 হিসাবটা নিলাম, এখন এটার পিছনে টোটাল একটা খরচ কিরকম? টোটাল খরচ নিব এবং ভেঙে ভেঙে আপনি আমাকে বলবেন যে এটা তো এটা এত, এইভাবে খরচটা হয়েছে। আর আমি তো বলি। আচ্ছা মুখলেস ভাই, এই ঘরটা যে আপনি মানে তৈরি করছেন শুধু বাঁশ দেয়া, কোনো ফিলার নাই? কোনো ফিলার নাই, ঘরের বাঁশ আর কাঠ। বলছেন যে 34,000 টাকা খরচ হয়েছে। আমি সব মিলাই একদম টোটাল মিলাই, আমি একটা আপনার হিসাবটা নেই কি কি আপনি খরচ করছেন। আচ্ছা, আপনি আমাকে বলেন যে টিন খরচ কত গেছে? 9,800। 9,800। কয় বান্ডে টিন লাগছে আপনার? 2 বান, মানে 2 বানে 16টা টিন হয়, মানে 14টা আছে। মানে 9 বান, মানে এক বানে 9টা করে টিন থাকে না? 8টা। 8টা করে টিন থাকে। 8টাই বান। 8টা এক বান। এক বান তো এক বান টিন কত টাকা? 5,100। আচ্ছা, 5,100। তার মানে আপনার বেশি লাগছে, এক বানের থেকে বেশি লাগছে। মানে 2 বান, মানে 16টায় 2 বান হইতো, 2টা কম, 14টা টিন আছে। 14টা টিন দিয়ে করছেন। আচ্ছা, 14টা টিনে খরচ কত গেছে? 9,800। হ্যাঁ, 9,800। 9,800। আচ্ছা, টিনের খরচটা গেল, এখন নেট খরচ কত গেছে? নেট 4500। 4,500।
নেট 45টা, কত বাই কত নেটটা 7 দিছে? ফুট। আচ্ছা আরেকটা হিসাব নেই, ঘরের উচ্চতাটা কতটুকু দিছে? উচ্চতা একদিকে 8 ফুট একদিকে 7 ফুট। মানে সামনের দিকে 8 ফুট উচ্চতা দিছেন আর পিছন দিয়ে হ্যাঁ একটু ঢালু হইতে একটু বলে ঢালুর জন্য 7 ফুট। 7 ফুট দিছেন, 8 ফুট বাই 7 ফুট, 8 ফুট বাই 7 মানে ফুট। একটু ঢালু রাখছেন। হ্যাঁ। আচ্ছা নেটের কত বলছেন? 4500। 4500। 4500। তারপরে আপনার নেট, এরপরে বাঁশ কতটুকু লাগছে? বাঁশ লাগছে 6টা। 6টা বাঁশ কত টাকা? 6টা বাঁশ মানে কিনছি 2400 আর গাড়ি ভাড়া গেছে 400। 2400 2800। 400 2800 টাকা। 2800। 2800। তারপরে আপনার কাঠ কাঠ কত কেবি কাঠ লাগছে এই কাঠ- ঘরটার মধ্যে? কাঠ তো কম দামি আনছি আমি, কাঠ টোটাল লাগছে গিয়া প্রায় 10 কম দামে কেজি মানে মতো। সাড়ে বারে আনছেন? হ্যাঁ, সাড়ে বারে মানে সাড়ে। সার এবং বারে হ্যাঁ। কত টাকা কাঠ গেছে? এটা আপনার? 6000 টাকার কাঠ গেছে। 6000। কয় বান কাঠ লাগছে এই ঘরের ভিতরে? কয় বান? 10 কেবি। 10 কেবি 6000 কত? 6000 টাকা ডাইরেক্ট। 6000 টাকা ডাইরেক্ট। আচ্ছা 6000। তারপরে ফুয়েল আছে। তারপরে ফুয়েল উপরে ফয়েল দিছে, হ্যাঁ আপনাদেরকে দেখাবো, উপরে ফয়েল দিছে কিন্তু হ্যাঁ। যেহেতু ছাদের উপরে ঘরটা রোদ্র অনেক বেশি পড়বে, আমি বলছি যে ফয়েল অবশ্যই লাগবে, তো উনি ফয়েল দিছে। ফয়েল কত টাকা কিনছেন? 1400। 1400 টাকা ফয়েল। কত কত মানে টাকা? এটা কি 42 ইঞ্চি পোস্ত থাকে, তো 42 ইঞ্চিরে 1 ফুট ধরা হয় 25 টাকা ফুট, মানে তুই যে স্কোয়ার ফিট হিসাব করো তাহলে 60 টাকা করে হয়। আচ্ছা 1400 টাকা ফয়েল লাগছে। হ্যাঁ। কেন এই ঘরের মধ্যে কতটুকু ফয়েল লাগছে? টোটাল আমি আনছি গিয়া 36 54 ফিটের উপরে। আচ্ছা এক স্কোয়ার ফিটে মানে কত টাকা স্কোয়ার নিচ্ছে আপনার কাছ থেকে? মানে স্কোয়ার কি 42 ইঞ্চি 42 ইঞ্চি আর এভাবে 1 ফুট 12 ইঞ্চি, হ্যাঁ 25 টাকা করে নিছি। 25 টাকা করে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আর কি বলে দিলাম যাতে অনেকেরা নেট কিনবে, এই জন্য বলে দিছি। তো বাঁশ গেছে, কাঠ গেছে, আর তো আর কি করেছে খরচ? আর ওই যে এমনি আনুষঙ্গিক যে লোহা স্ক্রু এগুলা, স্ক্রু লাগছে। একদম স্ক্রু screw। কত? স্ক্রু যা আছে সব মিলে 1400 টাকা। ওইগুলা মানে অনেকগুলা বেশি, মিস্ত্রির হিসাব অনুযায়ী অনেকগুলা বেশি আনা ছিল। শুধু স্ক্রু কত টাকা কিনছেন? 1400 টাকা। 1400 টাকা। আচ্ছা স্ক্রু জিআই তার এইগুলা আর কি, মানে স্ক্রু স্ক্রুটা বানাইতে যা লাগছে 1400 টাকা। আচ্ছা আচ্ছা 1400 টাকা আমি ধরলাম, স্ক্রু যে তারে সব। এইগুলা। আচ্ছা আচ্ছা এই ঘরটা বানতে মিস্ত্রি খরচ কত গেছে? মিস্ত্রি নিচে 3000। মিস্ত্রি 3000। 3000। আর কি খরচ? আর এই যে আনুষঙ্গিক আরো যেসব খরচ আছে, যেমন ইট দিয়ে আমি বেড়া ইট গাচ্ছি, প্লাস্টিক তার এসব সব আচ্ছা মিলে কয়টা ইট লাগছে আপনার এদিক দিয়ে? 120টা। 120টা। 120টা আপনার 1200 টাকা আছে। 1200 টাকা। 1200 টাকা ইট আসে আপনার যদি 120টা ইট হয়। আর সিমেন্ট এক বস্তা 1200, আর সিমেন্ট কত? 550 আর বালু 200, সিমেন্ট 500, 700, আর হইছে 1200। 700 1200 হইছে 1700। 1700। 1700 আপনার এখন হইছে, আপনি বলছিলেন যে সব মিলে 34,000 টাকা গেছে, কিন্তু এখন আপনার এখানে যে আমরা হিসাবটা নিলাম এখানে হইছে আপনার 30,600 টাকা হইছে। 30,600 টাকার ভিতর ওই যে আমি পর্দা লাগাইছি, রশি আনছি, ভিতরে পার্টিশন ধরলে তেরপাল আছে, জালি আছে। ও আচ্ছা ওই যে তিরপাল আর এই যে পলিথিন আর রশি আর এই যে জালি, হ্যাঁ সব মিলে 34,000 পড়ে গেছে। এগুলা খরচ। তিরপালটা কত টাকা কিনছেন? তিরপলটা আনছি 700 টাকা পড়ছে। 700 টাকা। পলিথিন 1000 টাকার উপরে পড়ছে। তাহলে এগুলো সব মিলে মানে একদম মানে ঘর টোটাল ব্যবহার উপযোগী করতে 34,000 টাকা লাগে। 34,000 টাকা লাগবে। আচ্ছা মানে গড়ের হিসাব গেছে 30,600 টাকা। আর এই যে আনুষ্ঠানিক যেমন পর্দা ভিতরের এগুলা বাদ, আর ঘরটা তো আপনার স্থায়ী থাকবে, এগুলো তো আপনার হয়তো নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ঘরটা স্থায়ী থাকবে। আচ্ছা বন্ধুরা, তো আমি মুখলেস ভাইয়ের কাছ থেকে টোটাল একটা হিসাব আমরা পাইছি যে উনি এই ঘরটা পিছনে খরচ গেছে 14 বাই 14 স্কোয়ার ফিট ঘরটা, তো 3,600 টাকা টোটাল খরচ গেছে। আচ্ছা এরকম একটা 14 বাই 14 ফুট ঘর যদি আপনারা বানাতে চান তাহলে এরকম একটা খরচ হবে 3,600 টাকা।
একটু ধারণাটা আপনাকে দিলাম। যদি আপনার জায়গা বেশি থাকে, খরচ বেশি হবে, ঘরটা যদি আরো ইয়া করেন তাহলে বেশি হবে। দেখেন এখানে কিন্তু মুকলেশ ভাই আনিয়েছি অনেকটা বাড়ায় দিছে, টিনের অনেকটা আনিয়েছি বাড়ায় দিছে, এই বা আছে 1.5 ফিট আর হেই বা আরো বেশি 2 ফুট করে 4 ফুট 4 বাকি দেওয়া ফুট আছে। করে। আপনারা যদি এরকম মানে 14x14 বানাতে চান, এটা একটা আনুষ্ঠানিক আমরা একটা হিসাব আপনাদেরকে দিলাম, আপনারা পাইছেন। যদি এরকম ঘর বানাতে চান তাহলে এরকম একটা খরচ যাইতে পারবে। এখানে একদম মুকলেশ ভাই টোটাল একটা মৌখিক হিসাব দিছে, মানে ওনার হিসাব আছে, উনি নিজে ওই ঘরে আপনি তো কাজ করছেন নিজে, এই যে ইট গুলা মুকলেশ ভাই নিজেই লাগাইছে। আর আপনাদেরকে ঘরটা চতুর্দিক দিয়ে একটু দেখায়, দেখেন আপনারা ঘরটা চতুর্দিক দিয়ে একটু দেখেন ঘরের। আপনার এই যে উপরে কিন্তু শীট দিছে মুকলেশ ভাই, আর প্লেন শীট উপর দিয়ে দেওয়ার পরে নিচে দিয়ে নেট লাগাই দিছে। দেখেন আলহামদুলিল্লাহ ঘরটা অনেক মজবুত হয়েছে, মাশাআল্লাহ অনেক মজবুত হয়েছে ভাই ঘর। দেখেন বাঁশ দিয়েও কিন্তু ঘর অনেক মজবুত করা যায় ছাদের মধ্যে। দেখছেন মুকলেশ ভাই কিন্তু অনেক মজবুত করে ঘর দিছে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, ভিতর দিয়ে দেখাবো যে ঘরে টানা দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে আনো, দেখি এদিক দিয়ে, এই যে এটা হচ্ছে বাইরের সাইডটা, এই দেখেন এখানে খাপ দিছে, আবার এই যে একটা টানা দিছে আপনারা, ওই বাসা থেকে ওই বাসায় এই যে টানা দিছে আপনারা দেখেন, এইভাবে চতুর্দিক দিয়ে কিন্তু টানা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা ওই পাশে আরেকটু গিয়ে দেখি। তো এটা হচ্ছে ঘরের সামনে 4টা, ওই পাশে পিছনের, ওই পাশে পূর্ব দিকে, এটা হচ্ছে পশ্চিম সাইডে। আপনার এদিকে একটু দেখাও রাসেল, এই যে পশ্চিম সাইডে এদিকে একদম নেড়া বেড়া, চতুর্দিক দিয়ে নেড়ের বেড়াটা হয়েছে। আর এই আর কি, ঠিক আছে তাহলে। আর ঘরের ভিতরে আসো, এই যে ঘরটা দেখাও। এই যে মুকলেশ ভাই বাচ্চা এখানে কত পিস আছে? 40 পিস বাচ্চা তো সুস্থই আছে। বয়স কত দিন? বয়স 25 দিন। 25 দিন বয়স। আর একটু বড় হইলে গ্রোথ প্রমোটার মনে হয় চালান নাই না? আচ্ছা মুকলেশ ভাই গ্রোথ প্রমোটার চালা নাই মুরগি ভাড়া বৃদ্ধি হওয়ার জন্য, তো এই জন্য মুরগির একটু কম আছে আর কি। এমনি মুরগি সুস্থ আলহামদুলিল্লাহ। এটা তো আপনার খামারের মুরগি? হ্যাঁ মুকলেশ ভাই মানে আগে ন্যাচারাল মিট করাইতো, ওখান থেকে যে 20 ডিম পাইতো ওইগুলা মিশিং এ ফুটাইয়া এই বাচ্চাগুলা হচ্ছে। আর আরেক বেশ বাচ্চা যা ফুটাইছিলেন ওইগুলো নিচে আছে। হ্যাঁ নিচে আছে এগুলা। এটা কয়টা আছে? আছে 33টা। 33টা। এর আগের বাচ্চাগুলো বিক্রি করে দিছি। আগেগুলো বিক্রি করে দিয়েছেন? জিরো বাচ্চা বিক্রি করে দিয়েছেন? কত করে বিক্রি করছেন? 40 টাকা করে। 40 টাকা করে বিক্রি করে দিয়েছেন। আচ্ছা, তো ওই বেচে কত টাকা লাভ হয়েছে? ওই বেচা তো লাভ হয়েছিল, কিন্তু মূলত কি আমি তো স্টার্ট করার পরে এখন পর্যন্ত ডিম আর বাচ্চা বুচ্চা বেচা কোনো মতে আর কি খরচটা নিজে ভরা লাগে না আর কি। এখন পর্যন্ত আমার যা ইনকাম হয়েছে আর এদের খাবার পিছে গিয়া সমান 300-400 টাকা ডিফারেন্স। আচ্ছা আমি বলি, একটা খামারে আপনার যখন ভালো ডিম না পায়, হ্যাঁ কৃত্রিম প্রজননটা মেইন হয়েছে, কৃত্রিম প্রজনন ওই 20 ডিমটা হয়েছে মেইন। 20 ডিমটা যদি আপনার মানে 80% 85% যদি আপনি 20 ডিম আনতে পারেন তাহলে আপনি খামার করে লাভ করতে পারবেন। ওই 20 ডিমটার মধ্যে কিন্তু মানে মেইন দেশি মুরগি পালন করে আপনার ডিমটা ওই মুরগি থেকে ভালো পর্যাপ্ত পরিমাণ ডিম বের করতে হবে, এটা হচ্ছে একটা পয়েন্ট। দুইটা হচ্ছে 20 ডিম ভালো পেতে হবে। 85% 20 ডিম যদি আপনি পান তাহলে আপনি বাচ্চা ফুটায় আপনার লাভ করতে পারবেন। এই কয়টা মুরগির থেকে আপনার 10,000 টাকা মানে চোখ মুজে থাকবে যদি আপনি কৃত্রিম প্রজনন করে 85% যদি 20 ডিম পান। তো এই কাজটা আপনার করতে হবে। কৃত্রিম প্রজনন খুব জটিল একটা জিনিস, ওইটা আপনি করলে তারপরে আপনার হ্যাচিং থেকে ভালো বাচ্চা বের করতে হবে। হ্যাচিং থেকে ভালো বাচ্চা বের করতে হবে, বাচ্চা আপনার বোর্ডিং করতে হবে। বোর্ডিং এ যাতে মৃত্যুর হার মুরগির সর্বোচ্চ 2% থাকে। মানে আজ পর্যন্ত একটা মরে না, আমি 4 বার বোর্ডিং করতেছি, একটা মরে না, মরবে না ভাই। আমরা যে ম্যানেজমেন্ট দিই এই ম্যানেজমেন্টে বাচ্চা মরবে না। আমি যাদেরকে ম্যানেজমেন্ট দিই প্রাথমিক অবস্থায় এদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ম্যানেজমেন্ট দিই, তারপরে ও যখন মানে ম্যানেজমেন্ট শিখকে ভালা তখন আমি নর্মাল মেডিসিনে তারা নিয়ে আসি। আমি এই কাজটা করি। তো প্রথমে আপনি বুঝেন না, যখন আপনি নর্মাল মেডিসিন চালাবেন হয়তো আপনি
বোর্ডিং এ কোনো একটা কিছু ভুল করে লাইছেন, তখন কিন্তু মুরগিগুলো আপনার মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো একটা চাপ খাবে, বা ঠান্ডা লাগবে, বা সালমোনেলার প্রবলেম, ইকুলাইয়ের প্রবলেমটা বেশি হয়, যে মানে এই যে পাক জ্বলে যায়, মলদা লেগে থাকে, এটা হচ্ছে ইকুলাইয়ের প্রবলেম। তো এই জন্য আমি মানে বোর্ডিং এ যাদের মেডিসিন গুলা ভালো একটা মেডিসিন চালাইতে বলি, যাতে মুরগিগুলা সুস্থ থাকে। তা আপনি এই যে এটা নিয়ে 3টা বেস করছেন, কয়টা মারা? একটা মারা গেছে, একটা মারা গেছে, মারা যাবে না। আমার ম্যানেজমেন্টে যদি চলেন তাহলে একটা মুরগি মারা যাবে না। আর এই যে মুখলেস ভাই ডিম পাচ্ছে, মাশাআল্লাহ ভালো। ডিমের সাইজ কত সুন্দর দেখেন, একদম সুন্দর, একদম সুন্দর সাইজ। প্রথম ডিম খুব খারাপ হইতো, এখন আল্লাহর মতো ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হইতাছে, আর সুন্দর ডিম হইছে। আচ্ছা, আমি বলছিলাম যে মুরগিকে 3 বেলা খাবার দেওয়ার জন্য, আপনি কিন্তু এর আগে সবসময় মুরগিকে খাবার দিয়ে রাখতেন না, এখন না, এটা করা যাবে না। সবসময় যদি খাবার দিয়ে রাখেন মুরগিকে, মুরগি ফ্যাট জমে যাবে, তখন তার ডিমের প্রোডাকশন কমে যাবে। মুরগিকে এমন ভাবে খাবার দিতে হবে, ওর যখন ক্ষুধার্ত থাকে তখন খাবার দিতে হবে। যেমন সকালে দিবেন, দুপুর বেলা দিবেন, দুপুর মানে 11টা 12টার ভিতরে, আবার বিকাল 4টার দিকে দিবেন। ওই 4টার দিকে খাবার দাবার খেয়ে আবার পরের দিনে ডিমের জন্য ওরা প্রস্তুত নিবে। রাত্রেবেলা রেস্ট নেওয়ার পরে পরের দিন আবার ডিমের জন্য অবশ্যই সকালে ভোরে আপনার 6টা না 5:30 দিয়ে খাবার যদি দিয়ে দেন, তাহলে সকালে 11টা দিবেন, আবার আবার বিকেলে 4টা দিয়ে খাবার দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছিল মানে মুখলেস, আশা করি এই ভিডিওটা আপনারা যারা দেখবেন আশা করি উপকৃত হবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে মানে সবকিছু ভেঙে বলার জন্য। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।